আপনারা যারা কানাডার ভিজিট ভিসার জন্য অলরেডি আবেদন করে ডিসিশনের জন্য ওয়েট করছেন অথবা নতুন করে কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে কত টাকা থাকলে আপনারা কানাডার ভিসাটা পেতে পারেন বা কানাডার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কি থাকে, নাকি শুধুমাত্র টাকা থাকলেই কি কানাডার ভিসা পাওয়া যায় কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা দিব যে ব্যাংকে কীরকম লেনদেন করলে বা কত টাকা থাকলে ফ্যামিলির জন্য সিঙ্গেল অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা থাকতে হবে, বা এই টাকাটা কিভাবে ব্যাংকে আপনি ঢুকালে কানাডার ভিসাটা নিশ্চিত হতে পারবে, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা অনেকেই বিভিন্ন সময় কমেন্টস করেন বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে তারপর জানতে চায় যে ব্যাংকে কত টাকা থাকলে কানাডা আমাকে ভিসা দিবে, বা কানাডার ভিসার জন্য আমি ব্যাংকে কিভাবে টাকাটা দেখাবো, একবারে শুধু ভিসার আগে টাকা জমা দিলেই কি কানাডা ভিসা দিবে। তো এটার জন্য আপনাদের কনসেপ্টটা আমি আজকে ক্লিয়ার করে দিব, যেটা একদম প্রাইভেট কনসালটেশনে আমি এতদিন দিয়েছি। তো এই জিনিসটা কানাডার ভিজিট ভিসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বা এটা আপনি সিক্রেটও বলতে পারেন। এই সিক্রেটটা যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই আপনারা কিন্তু কানাডার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। তো আমি সবসময় প্রাইভেট কনসালটেশন নিয়ে আসলে ইন পারসন কনসালটেশন যারা নেয় শুধুমাত্র তাদেরকেই এই সিক্রেটটা জানাই, কিন্তু আজকে আমার সকল ভিউয়ারদের জন্য এই জিনিসটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব। আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ব্যাংকের ট্রানজ্যাকশন করলে বা কত টাকা রাখলে, কিভাবে টাকা রাখলে আপনারা কানাডার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই আপনাদের মাথায় রাখতে হবে যে কানাডার মতো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির ভিসা নেওয়ার জন্য অবশ্যই আপনার নিজেকে ফিনান্সিয়ালি সলভেন্ট এটা কিন্তু প্রুভ করতে হবে যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট। তো এখন এই আপনি যে ফিনান্সিয়ালি সলভেন্ট এটা কিভাবে প্রুভ করবেন, কত টাকা দেখালে আপনাকে সলভেন্ট মনে করবে কানাডা। তো এখনকার পার্সপেক্টিভে আমি বলি যে আপনি আগে ক্যালকুলেট করবেন কানাডা ভিজিট করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। লাইক আপনি যদি 10 দিনের জন্য কানাডা ভিজিট করেন সিঙ্গেলি, তাহলে আপনার একটা ক্যালকুলেশন আনবেন যে আপনার এয়ার টিকিট কত টাকা লাগবে। ধরেন মিনিমাম 1.5 লাখ টাকা এয়ার টিকিট লাগবে, যেটা এটা যদি আপনি মানে সময় নিয়েও তারপর ট্যুর করেন। তো এই এয়ার টিকিটের কস্টটা, এরপর 10 দিনের অ্যাকোমোডেশনের কস্ট কীরকম আসে দেখা যায়। কানাডায় যদি মিনিমাম আপনি 10 দিন একটা ভালো হোটেলে থাকতে চান, সেক্ষেত্রে আপনার 2-2.5 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো 2.5 লাখ টাকা এটা হচ্ছে একদম সিঙ্গেল পার্সনের কথা বলছি। এখানে 2.5 লাখ, আর টিকিটে যদি আপনার 1.5 লাখ টাকা যায় তাহলে কত হয়, 3-4 লাখ টাকা। এরপরে আরও 3 লাখ টাকা ধরবেন আপনি যে আপনার আদার্স কস্ট, আপনি কিছু শপিং করতে পারেন বা আপনি ওখানে ট্রান্সপোর্টেশন, ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কিছু কস্ট আছে, আপনার ফুডিং কস্ট আছে। তাহলে এই সব মিলিয়ে 7 লাখ টাকা আপনার সিঙ্গেল ঘোরার জন্য কানাডাতে খরচ হচ্ছে 10 দিনের জন্য অ্যাপ্রক্সিমেটলি। তো এখন আপনার মানে লাইফস্টাইলের কারণে কিছু কম বেশি হতে পারে, সেটা আলাদা, কিন্তু ধরে নেন স্ট্যান্ডার্ড হচ্ছে 7 লাখ টাকা। তো 7 লাখ টাকা যদি আপনি খরচ করেন শুধুমাত্র ট্যুর করার জন্য, ট্রাভেল করার জন্য, এটা কোনো বিজনেস ইস্যু না, তো সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আমি বলি যে 3 গুণ অর্থাৎ 21 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে লাস্ট ব্যালেন্স থাকতে হবে। তাহলে আপনি খুব সহজে কিন্তু পেতে পারেন। তবে এর মধ্যে কথা আছে, শুধুমাত্র 21 লাখ টাকা হলেই আপনি কিন্তু কানাডার ভিসা পাবেন না। এক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে রেগুলার ইনকাম আছে এই জিনিসটাও প্রুভ করা খুব জরুরি। বা অনেকেই কি করে যে ভিসার জন্য আবেদন করবে, তার কিছুদিন আগে এরকম 20-25 লাখ টাকা অ্যাকাউন্টে কোনো জায়গা থেকে ডিপোজিট করলো, করে ভিসার জন্য আবেদন করে দিল, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক কমে যাবে। যদি আপনি এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারেন তাহলে আপনাদের ভিসার চান্স অনেক বেশি থাকবে। কারণ গ্র্যাজুয়ালি ডেভেলপ করলে ভিসা অফিসার বুঝবে যে হ্যাঁ আপনার রেগুলার একটা ইনকাম আছে এবং ফাইনালি আপনি একটা
সলভেন্সি আছে, ফাইনালি লাস্ট একটা ভালো ব্যালেন্স আছে। তো এই গ্র্যাজুয়ালি কিভাবে ডেভেলপ করবেন, আপনি ধরেন অ্যাসেট ভ্যালুয়েশন বা এফিডেভিটের মধ্যে অবশ্যই আপনার মান্থলি ইনকাম কীরকম সেটা আপনি তুলে ধরবেন, বা আপনার কাভার লেটারের মধ্যে এসওপির মধ্যে আপনার মান্থলি ইনকাম কীরকম সেটা কিন্তু তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনার 3 লাখ টাকা মান্থলি ইনকাম থাকে, তাহলে আপনার কি করতে হবে যে প্রতি মাসে 3 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে সামহাউ, এই জিনিসটা প্রুফ করতে হবে। আপনার বিজনেস থেকে যদি টাকা আসে, আপনার হাউস রেন্ট থেকে যদি টাকা আসে, আপনার যদি স্যালারি থেকে টাকা আসে, যেই জায়গা থেকে টাকা আসে ওই টাকাটা যদি ওই আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার দিবেন। আপনি যদি জব করেন তাহলে কোম্পানির অ্যাকাউন্ট থেকে সরাসরি ট্রান্সফার দিলে ভালো হয়। আর যদি একান্ত ক্যাশে আপনি স্যালারিটা নিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই একটা পে স্লিপ দিতে হবে, আর পে স্লিপের সাথে যেই দিন পে স্লিপটা পেলেন সেই দিনের ডেটেই আপনাকে কিন্তু ওই ফিগারটা আপনার পার্সোনাল ব্যাংকে হিট করাতে হবে। তাহলেই বুঝবে যে হ্যাঁ আপনার মানে জবটা আসলেই করেন এবং জবের স্যালারিটা ব্যাংকে ঢুকছে। এর বাইরে আপনি যদি হাউস প্রপার্টির কোনো ইনকাম দেখান তাহলে সেই হাউস প্রপার্টির যেই ইনকামটা, ধরেন 3টা বাসা ভাড়া পান আপনি 1 লাখ টাকা, এটা কোনোটা 50,000 টাকা হতে পারে, কোনোটা 30,000 টাকা হতে পারে, কোনোটা 20,000 টাকা হতে পারে। তো এই 3টা ফিগার 3বারে যদি আপনি ব্যাংকে ঢুকান তাহলে তারা কিন্তু বুঝে নেবে যে হ্যাঁ আপনার ওই বাসা ভাড়া থেকে এই ইনকামটা আছে। এটার কিন্তু সাপোর্টিং হিসেবে আপনার ওই হাউস রেন্টাল এগ্রিমেন্ট দিতে হবে, বা আপনার যে হাউস প্রপার্টিটা আছে সেটার প্রপার্টির সকল ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো একটার সাথে আরেকটা যখন ম্যাচ করবে, আপনি ওইদিকে সব প্রপার্টির ডকুমেন্ট দিলেন, রেন্টাল ডিড দিলেন, আর এই টাকাটা ব্যাংকে ঢুকলো না, তাহলে কিন্তু তারা ক্লিয়ার ধারণা পেল না। এই টাকাটা যদি আপনার ব্যাংকে ঢুকে তাহলে বুঝবে যে হ্যাঁ আপনার হাউস রেন্ট থেকে এই টাকাটা ইনকাম আছে। এখন টোটাল 3 লাখ টাকা আপনার ঢুকলো, আপনার ফ্যামিলি এক্সপেন্স আছে, ফ্যামিলি এক্সপেন্স হিসেবে কিছু টাকা যদি আপনি না বের করেন তাহলে বুঝবে যে তার ইনকাম এইটা আছে, সে চলে কিভাবে, বা তার যে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সটা কীভাবে। এক্সপেন্সের মাধ্যমেও কিন্তু আপনার লাইফ স্টাইলটা তারা বুঝবে। দ্যাটস ওয়াই আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট প্রতি মাসে কিন্তু ব্যাংক থেকে আবার বের করতে হবে। তো এইটা আমি ধরি যে 1 লাখ টাকা আপনি ফ্যামিলি এক্সপেন্স হিসেবে গ্র্যাজুয়ালি ব্যবহার করবেন, বের করে নিয়ে আসবেন। এর মধ্যে ওই যে যেই 3 লাখ টাকা আপনার স্যালারি হোক বিজনেস হোক, ওই টাকাটা 1 থেকে 10 তারিখের মধ্যে ঢুকবে, আর সারা মাসে আপনি 1 লাখ টাকা ছোট ছোট অ্যামাউন্টে বের করে নিয়ে আসবেন। এরপরে ফাইনালি প্রতি মাসেই দেখা যাবে যে অ্যাভারেজে 2 লাখ টাকা আপনার সেভ হচ্ছে। এইভাবে 6 মাসে 6 দুগুণে 12 লাখ টাকা, আর ধরেন আপনি 21 লাখ 22 লাখ টাকা ইয়া করলে আগে 9-10 লাখ টাকার একটা ব্যালেন্স আপনার 6 মাসের যেই স্টেটমেন্টটা রেডি করবেন এর আগে থেকেই আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকতে হবে। তাহলে বুঝবে যে এর আগে থেকেও আপনার একটা রেগুলার ইনকাম ছিল, তখন মানে প্রুফটা খুব ইজিলি হয়ে যায়। আর এভাবে যদি আপনার ব্যাংকে টাকা থাকে তাহলে সেইটাই আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি হিসেবে প্রুভ হবে এবং রেগুলার ইনকাম হিসেবে প্রুভ হবে। আর রেগুলার ইনকাম আর ফাইন্যান্সিয়াল সলভেন্সি যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনার ভিসা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আদার্স ডকুমেন্ট তো অবশ্যই দিতে হবে, প্রপারলি সাবমিশনটাও করতে হবে, আপনার একটা ট্রাভেল প্ল্যান, আপনার সঠিক একটা হোটেল বুকিং, তারপরে আপনার কাভার লেটারে কী কারণে আপনি যাবেন, আপনার আদার্স ট্রাভেল হিস্ট্রি কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনি যদি ট্যুরিস্ট হিসেবে কানাডার মতো দেশে ভিজিট করতে পারেন, এই সব কিছুর কম্বিনেশনের সাথে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করতে পারলে, অর্থাৎ ব্যাংকে যদি সঠিকভাবে এই টাকাটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা অনেকটাই নিশ্চিত হয়। এখন আসি যে ফ্যামিলি যদি হয় তাহলে আপনি কত টাকা রাখবেন। ফ্যামিলির ক্ষেত্রে আপনার অবশ্যই একটু বেশি, এখন এইটা ডিপেন্ড করে যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন। ফ্যামিলি মেম্বার যতজন হবে সেইভাবে আপনি একটু ক্যালকুলেট করবেন যে ওখানে ফুডিং এক্সপেন্স কীরকম হবে, বা এয়ার টিকিট ফেয়ারটা কীরকম হবে, আদার্স শপিং টপিং একটু বেশি হবে ফ্যামিলি নিয়ে গেলে, সেই কারণে ওইভাবে একটা ক্যালকুলেট করবেন। লাইক আপনার 3 জন ফ্যামিলি মেম্বার হলে একরকম, 4 জন হলে, 5 জন হলে, এইভাবে আপনারা 30 লাখ 35 লাখ 40 লাখ 50 লাখ টাকা আপনি ব্যাংকে দেখাবেন, এবং রেগুলার যে আপনাদের ইনকাম আছে সেই ইনকামটাও কিন্তু আরেকটু বাড়ায় দেখাইতে হবে। তাহলেই তারা বুঝবে যে হ্যাঁ আপনি ফ্যামিলি সহ কানাডায় ভিজিট করতে পারেন। আপনার রেগুলার ইনকাম যদি সে সিঙ্গেলের ক্ষেত্রে আপনি যদি 2 লাখ টাকা প্রতি মাসে সেভ হয়, ফ্যামিলি সহ হইলে তখন 3 লাখ টাকা প্রতি মাসে সেভ হইলে তারা বুঝবে যে হ্যাঁ আপনার অ্যামাউন্টটা অনেক বেশি। এইভাবে রিয়েলিস্টিক একটা ফাইল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু কানাডার ভিসাটা নিশ্চিত করতে পারেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেছেন, বা আপনাদের ব্যাংকের সলভেন্সিটা কিভাবে দেখালে কানাডার ভিসাটা নিশ্চিত হতে পারে সেই ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে
অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।